হাই ফ্রেন্ডস, লক্ষ্যবেদ চ্যানেলে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা শুরু করতে চলেছি রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের শর্টকাট ট্রিক্স। ক্লাসটি শুরু করার আগে সবার কাছে আরও একবার অনুরোধ, যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক ও শেয়ার করো। তাহলে শুরু করা যাক রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের শর্টকাট ট্রিক্স। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। তার মানে শ্যামের কাছে যদি 1 টাকা থাকে তাহলে রামের কাছে হচ্ছে 3 টাকা। দুটোর অনুপাত হয়ে যাচ্ছে 3:1। অনুপাতের অন্তর কত হচ্ছে? 3 থেকে 1 গেলে 2। এই 2 মানে হলো 3 টাকা 60 পয়সা প্রশ্ন মতো, তাই তো? কেন? কারণ শ্যামের কাছে যে টাকা আছে রামের কাছে তার থেকে 3 টাকা 60 পয়সা বেশি আছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 মানে তাহলে কত হবে? 1 মানে হয়ে যাবে 1.80। কোথার থেকে পেলাম? এই 3.60কে 60কে 2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, একইভাবে তাহলে রামের কত আছে পরিমাণে? সাংখ্যমান 3। তাহলে 3 মানে কত হবে? 3 মানে হয়ে যাবে 5 টাকা 40। এটাকে আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 5 টাকা 40। এটাই হলো আমাদের উত্তর। পরের প্রশ্নে দেখো বলা আছে a:b = 2:3, b:c = 4:3 হলে a:b:c = কত হবে? এটাকে আমরা পড়েছিলাম দ্বয়ের নিয়ম। তাহলে তার মানে কি হচ্ছে যে প্রথমে এটার সাথে এটাকে গুণ করব, 2 এর সাথে 4 কত হচ্ছে 8। তারপরে রেশিও দিয়ে 4 এর সাথে 3 গুণ করব হচ্ছে 12। তারপরে 3 এর সাথে 3 গুণ করব হচ্ছে 9। তাহলে এটা যে পেলাম এটাই হলো a:b:c সমান কত? 8:12:9। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, এই ধরনের অঙ্ক আমরা আগেই করেছি, তো এটা আরেকবার পেয়ে গেলাম যখন। তো এখানে বলে দেওয়া আছে এ ও বি এর আয়ের অনুপাত 5:4, ব্যয়ের অনুপাত 3:2। তো এদের দুজনেরই সঞ্চয় হয়েছে, প্রত্যেকেরই সঞ্চয় কত? 1600 টাকা করে। তাহলে আমি আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছি? এখানেও আছে 2 এর পার্থক্য, এখানেও আছে 2 এর পার্থক্য। তাহলে দুজনের ক্ষেত্রেই 2 এর পার্থক্য যেটা হয়েছে এইটাই হলো সঞ্চয়। সঞ্চয় কথা দুজনের ক্ষেত্রে একই বলেছে 1600, এখানেও আমরা একই রকম পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি এই 2 মানেই হলো কত? 1600। তো জানতে চাইছে এর আয় কত? তাই এর আয় কত? 5। সাংখ্যমানটা আছে 5। তো 2 মানে যদি 1600 হয় 5 মানে কত হবে? 16/2 গুণ 5 সমান 4000। এটা উত্তর। পরের প্রশ্নে দেখো বলে দেওয়া আছে যে 3টি গাড়ির গতিবেগের অনুপাত বলে দেওয়া আছে 2:3:4। তো বলেছে যে একই দূরত্ব অতিক্রম করতে সময় অনুপাত কত হবে? আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা জানবো যে গতিবেগের অনুপাত যেটা হবে সময় অনুপাত ঠিক তাই ইনভার্স হবে, মানে উল্টোটা হয়ে যাবে। ইনভার্স বলতে এইরকম হবে 1/2, 1/3, 1/4। এটা হয়ে যাবে সময় অনুপাত। কিন্তু এইভাবে তো আমরা লিখতে পারবো না, তো এটাকে 3টা লসাগু করে এইভাবে করা যায়। কিন্তু আমরা শর্টকাটে যদি করি তাহলে কি করব? শর্টকাটে করতে গেলে আমরা সময় অনুপাত যদি বের করতে যাই, এটার ক্ষেত্রে প্রথমটাকে ঢেকে দেবো বাকি দুটোর গুণফল কত আছে? 3 আর 4, 3 আর 4 এর গুণফল 12। সেকেন্ডটার ক্ষেত্রে সেকেন্ডটাকে ঢেকে দেবো 2 আর 4 এর গুণফল 8। তারপরটাতে লাস্টটাকে ঢেকে দেবো 2 আর 3 এর গুণফল 6। এবার এটাকে কাটাকাটি করে নেব, কমন যেটা আছে সেটা দিয়ে কাটাকাটি করে নেব। তাহলে এটা সমান হয়ে যাবে 2, সবগুলোতে 2 রয়েছে, তাহলে 6, 4, 3। এটা হয়ে গেল উত্তর। পরের প্রশ্নে দেখো বলা রয়েছে যে একজন ব্যক্তি উনি জল ও দুধের মিক্সচার বানিয়েছে, মানে দুধে জল দিয়েছে, 12 লিটার দুধে 3 লিটার জল দিয়েছে প্রথম মিশ্রণে। পরের মিশ্রণে কি করেছে? 10 লিটার দুধের মধ্যে 5 লিটার জল দিয়েছে। তো আমাদের জানতে চেয়েছে যে দুটো মিশ্রণে দুধের যে পরিমাণ আছে তার অনুপাত কি। এখানে আগে দেখে নাও যে এই মিশ্রণটা মোট কতটা মিশ্রণ হবে। যদি 3 লিটার দুধ, যদি 3 লিটার জল আর 12 লিটার যদি দুধ দেয় তাহলে এই মিশ্রণটা হয়ে যাচ্ছে 15 লিটারের। 5 লিটার দুধ 10 লিটার 5 লিটার জল 10 লিটার দুধ যদি দেয় তাহলে মিশ্রণটা কতটা হচ্ছে? 15 লিটারের। তাহলে দুটো মিশ্রণই আমার সমান সমান রয়েছে। তাহলে এখান থেকে আমি দুধের পরিমাণের যদি অনুপাত যদি বের করতে চাই তাহলে আমি ডিরেক্ট এখান থেকে বলে দিতেই পারি, যেহেতু মিশ্রণ সমান আছে
তার দুধের এখানে যে আমি আনুপাতিক ভাগহার যেটা দেখতে পাচ্ছি, মানে ওর সংখ্যা, এই দুটো সংখ্যার অনুপাত বের করলে আমি বলে দিতে পারবো দুধের কি অনুপাত আছে। এখান থেকে দুধের সংখ্যা কোনটা আছে, 12 আছে, আর এখানে মিক্সচার 2তে দুধের জন্য সাংখ্যমান আছে 10। তাহলে এই দুটোর অনুপাত এটাই হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান কি হবে, 6, আর এটা হয়ে যাবে 5, 2 দিয়ে কাটলে তাহলে 6/5, এটা হলো উত্তর। পরের প্রশ্নে দেখো কি বলা আছে, বলা আছে x/y যদি 5:2 হয় তাহলে এই জিনিসটা মান কত হবে, 8x + 9y অনুপাত 8x + 2y এর মান কত হবে। এই জিনিসটা বের করার সময় আমরা এই ধরনের এর আগে বলেছিলাম যে যদি এইরকম কোনো একটা আননোন কিছুর যদি রেশিও দেওয়া থাকে তাহলে আমি ওই সেই জিনিসটা যেটা আননোন যেটা দেওয়া আছে তাদের যেটা অনুপাত আছে দেওয়া সেটাকে আমরা সেই সংখ্যাটাকে ওর মান ধরে নেব। যেমন এখানে x/y 5:2 আছে, তাহলে x এর মান আমরা ধরবো 5 আর y এর মান ধরে নেব 2। এইভাবে ধরে নিয়ে আমরা ওটাকে বসিয়ে দেবো এখানে। তাহলে কি হয়ে যাচ্ছে, 8, x এর মান কত 5, তাহলে 8 গুণ 5 যোগ 9 গুণ 2 করে দেবো, y এর মান 2 বসিয়ে দেবো। একইভাবে এখানে 8 গুণ 5 যোগ 2 গুণ 2। এবার এখান থেকে আমরা সরলীকরণ করে যেটা পাবো সেটাই হয়ে যাবে অনুপাত। 8 × 40 যোগ 18, 8 × 40 যোগ 4, তাহলে এটা হয়ে যাবে 58, 58 অনুপাত এটা হয়ে যাবে 44। তাহলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে 29 অনুপাত 22। বন্ধুরা পরের প্রশ্নে দেখো বলে দেওয়া আছে যে a/b = 5:7, c/d = 2a/5d হলে ac/bd = কত হবে। তো আমরা এখানে যেটা করব, যেখানে c/d বলা আছে 2a/5b, তো এটা সমান যদি এটা বলে দেওয়া থাকে তো এখানে a এর মান আমি এখানে কত দেওয়া আছে সাংখ্যমান, জাস্ট সাংখ্যমানগুলোকে বসিয়ে দেবো, বেশি কিছু করব না। শর্টে করতে গেলে আমি শুধু সাংখ্যমানটাকে বসিয়ে দেবো, a এর মান 5 বসালাম আর b এর মান বসিয়ে দেবো 7, তাহলে পেয়ে যাব এটা সমান কি হবে 10 35। কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 5 দিয়ে কাটলে 2:7। এবার আমরা ac/bd কিভাবে বের করবো, a এর মান সাংখ্যমান কত আছে 5 আর c এর সাংখ্যমান আছে 2, তাহলে এখানে একইভাবে 5 গুণ 2 করে দেবো, অনুপাত করে দেবো। b এর সাংখ্যমান আছে 7, d এরও 7, তাহলে 7 গুণ 7 সমান 10 বা 49। এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল, আমরা কিচ্ছু করবো না, বেশি কিছু বের করবো না, যেখানে যেটা সাংখ্যমান দেখতে পাচ্ছি সেটাকে বসিয়ে উত্তরটাকে বের করে দেবো, তাহলে আমার শর্টে হয়ে যাবে, কোনো কিছু ধরতে হবে না। পরের প্রশ্নে বলেছে একটা পার্টিতে ভদ্রলোক ও ভদ্রমহিলার সংখ্যার অনুপাত, তাই লেডিস, এল দিয়ে লেডিস, জি দিয়ে জেন্টস, হ্যাঁ ভদ্রমহিলা ভদ্রলোক, এদের সংখ্যার অনুপাত আছে কত না 4:5। আচ্ছা, এবার বলেছে যে 16 জন নতুন করে আরো মহিলা পার্টিতে জয়েন করছে, তাহলে জয়েন করার পরে ওদের অনুপাত কত হয়ে যাচ্ছে, যে জয়েন করার পর 16 জন মহিলা লেডিস যুক্ত হলে অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 6:5, তাই তো। তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে আমাদের কিন্তু জেন্টস, ঠিক আছে, মানে পুরুষের সংখ্যা কিন্তু কি আছে কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে, পুরুষ কিন্তু ধ্রুবক আছে, আর মহিলার সংখ্যা কি হয়েছে না বেড়েছে। তাহলে আমি এখানে অনুপাতও দেখতে পাচ্ছি পুরুষ কত 5 আছে, এখানেও পুরুষের অনুপাতের জায়গায় পুরুষের সাংখ্যমান 5ই আছে, কিন্তু আমাদের পরিবর্তন কোনটা হয়েছে, পরিবর্তন হয়েছে মহিলা। তাহলে মহিলা এখানে ছিল 4 জন, মানে এখানে 4 আর এখানে 6, তাহলে সাংখ্যমানের কি পরিবর্তন হয়েছে, সাংখ্যমানের পরিবর্তন হয়েছে 2, আর এখানে কতজন যুক্ত হয়েছিল 16 জন। তাহলে এই 2 মানেই কি, আমি বলতে পারি এই 2 মানেই 16,
তাহলে আমাকে বের করতে হবে যে ওখানে জেন্টসের সংখ্যা কত ছিল। তাহলে 2 মানে যদি 16 হয়, জেন্টসের সংখ্যা কত আছে, সাংখ্য মান আছে 5, তাহলে 5 মানে কত হবে, 5 মানে হবে 16/2 গুণ 5 সমান সমান 40। এটাই উত্তর। কত সময় লাগলো, একদম অল্প সময়। তা পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলে দিয়েছে এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 2:3। যদি প্রত্যেকেরই 300 টাকা করে বেড়ে যায় বেতন, তাহলে তখন তাদের অনুপাত হয়ে যাচ্ছে 13:19। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে 2 থেকে 13-র মধ্যে পার্থক্য কত হয়েছে, 11, আর 3 থেকে 19-এর পার্থক্য কত হয়েছে, 16। একটাতে আমি দেখছি 11 ঘরে পার্থক্য আছে, একটাতে 16 ঘরে পার্থক্য আছে। কিন্তু পার্থক্য যেটা হবে সেটা হিসাব মতো দুজনেরই সমান হতে হবে, কারণ দুজনের ক্ষেত্রেই সমান টাকা বেড়েছে, তাই তো। তাহলে আমি এই জন্য কী করবো, যে এমন একটা কিছু করতে হবে, উপায় করতে হবে যাতে আমি দুজনের ক্ষেত্রে পার্থক্যটা সমান দেখাতে পারি। তাহলে কী হবে, যে তাহলে যেহেতু 300 টাকা দুজনের ক্ষেত্রে সমান বেড়েছে, তো ওই জন্য তাহলে আমি কী করব, 2 থেকে 13 কত গুণ হচ্ছে, মোটামুটি 6.5 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি 6 দিয়ে দুটোকে গুণ করে দেখছি কি হয়। তো উভয় পক্ষকে যদি 6 দিয়ে গুণ করি পূর্বপদ পরপদকে, তাহলে আমি পেয়ে যাবো 12:18, তাই তো। এবার আমি কি দেখছি, এই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে, এখান থেকে এখানে পার্থক্য হয়েছে +1, এখান থেকে এখানেও পার্থক্য হয়েছে +1, তাই তো। তাহলে কি হলো, যে দুজনের ক্ষেত্রেই বেতনের তাহলে 300 টাকা বাড়লে বেতনের পার্থক্য হচ্ছে +1 করে। তাহলে এই +1 মানেই কত হচ্ছে, এই +1 মানেই 300। তো আমার জানতে চেয়েছে এ এর বেতন কত। এ এর বেতন এখানে আমি কয় ঘর দেখতে পাচ্ছি, 12 ঘর। তাহলে +1 মানে যদি 300 হয়, তাহলে 12 মানে কত হবে, 300 গুণ 12 সমান সমান 3600। এটাই আনসার। পরের প্রশ্নে দেখো বলা আছে যে 3টি ক্লাসে ছাত্র সংখ্যার মোট অনুপাত দেওয়া আছে 2:3:5। আবার প্রতি শ্রেণীতে যদি 20 জন করে ছাত্র বেড়ে যায়, তাহলে নতুন যে রেশিওটা হবে সেটা হবে 4:5:7। তাহলে আমরা জানতে চাইছি যে প্রথমে ছাত্র 20 জন করে বেড়ে যাওয়ার পূর্বে মোট ছাত্র সংখ্যা 3টা ক্লাস মিলে কত ছিল। তো এটা আমরা শর্টকাটে বের করতে গেলে কি করব, দেখে নিচ্ছি প্রত্যেকটা অনুপাতের সাংখ্যমানের সাথে পার্থক্য। প্রতি ক্লাসের যে ছাত্র সংখ্যার যে অনুপাত আমরা পেয়েছি তার এটার সাথে এটার পার্থক্য। 2 থেকে 4-এর পার্থক্য কত আছে, +2। 3 থেকে এটার পার্থক্য কত, +2। এটার পার্থক্য কত আছে, +2। তাহলে আমরা দেখেছি যে 20 জন ছাত্র প্রত্যেকটা ক্লাসে যখন বেড়েছে তখন অনুপাতের পার্থক্য কত হয়ে গেছে, +2 করে, অনুপাতটা +2 করে বেড়ে গেছে। তাহলে আমরা বলতেই পারি যে এই +2 ইউনিট মানেই কত, এই ইউনিট মানেই হলো কত করে বেড়েছে, +20 করে বেড়েছে। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হয়ে যাবে 2 দিয়ে 20 কাটলে 10। আচ্ছা, 1 ইউনিট যদি 10 যদি হয়, তাহলে প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল, 2:3:5। তার মানে আমি এই প্রথমে প্রাথমিক ছাত্র সংখ্যাটা যোগ করে নিচ্ছি। তাহলে কত, প্রাথমিক ছাত্র সংখ্যা কত ইউনিট, প্রারম্ভিক ছাত্র সংখ্যা 2 + 3 + 5, এখান থেকে পেয়ে গেলাম এই অনুপাতের যোগফল কত হচ্ছে, এটা সমান হয়ে যাবে 10। তাহলে কত, 10 ইউনিট ছিল। তাহলে 1 ইউনিট মানে যদি 10 হয়, তাহলে 10 ইউনিট মানে কত হবে, 10 ইউনিট সমান হয়ে যাবে 10 গুণ 10 সমান কি হবে, 100। তাহলে প্রারম্ভিক ছাত্র সংখ্যা কত, 100 জন। পরের প্রশ্নটা ভালো করে দেখো, বলা আছে দুধ ও জল মিশ্রিত একটা পাত্রে দুধ ও জলের অনুপাত, দুধ অনুপাত জল বলা আছে যে 7:3। তো এখানে আরো কি করব, আরো 6 লিটার কি দেওয়া হচ্ছে, আরো 6 লিটার দুধ এখানে আমি যোগ করব। তাহলে দুধ যদি যোগ করি তাহলে আমার অনুপাতটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমার অনুপাত হয়ে যাচ্ছে 3:1। ঠিক আছে, তাহলে প্রথমে আমি অনুপাত দেখতে পাচ্ছি কত আছে না, 7:3।
আর পরে অনুপাতটা কত হলো, 6 লিটার দুধ দেওয়ার পরে 3:1। এবার এখান থেকে আমাকে বের করতে হচ্ছে যে ওখানে কতটা জল ছিল ওই পাত্রটার মধ্যে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের কিন্তু জলের পরিমাণ কিন্তু এখানে চেঞ্জ হয়নি। জলের পরিমাণ এই ক্ষেত্রেও যেটা ছিল এখানেও ওটাই ছিল, কিন্তু অনুপাতটা পরিবর্তন হয়েছে কারণ 6 লিটার দুধ মেশানো হয়েছে। এটাকে অনেক বড় বড় করতে পারি, কিন্তু এত বড় করে এটা ভাববো না। সিম্পল একটা জিনিসই ভাবি যে জলের পরিমাণ কিন্তু সেম ছিল, কোয়ান্টিটি কিন্তু সেম ছিল জলের আগেও পরে, কিন্তু অনুপাতটা পার্থক্য হয়েছে। তাই আমি জলের যে সাংখ্যমানটা আছে এই সাংখ্যমানটাকে আমি এখানেও যে জলের সাংখ্যমান আছে সেটাকে আমি সেম করার চেষ্টা করবো, মানে একই করার চেষ্টা করবো। কীভাবে করবো, এখানে 1 আছে, এটাকে 3 করতে হবে। 3 করার জন্য কি করবো, সমান সমান করে দিব 9:3, মানে আমি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার দুটোতেই জলের সাংখ্যমানটা কি আসলো, একই চলে আসলো। এবার দেখো, এবার দুধের এখানে কত আছে, দুধের সাংখ্যমান 7, আর এখানে তাহলে দুধের সাংখ্যমান কত হয়ে গেল 9। তাহলে কি হলো, 7-এর থেকে কত পরিবর্তন হলো 9। কেন পরিবর্তন, তাহলে কত পরিবর্তন, 7 থেকে 9 মানে +2। এই +2টা কেন পরিবর্তন হয়েছে, কারণ 6 লিটার আরও অ্যাড করা হয়েছে। তাহলে +2 মানে কত হচ্ছে 6 লিটার। এটা মানে যদি 6 লিটার হয় তাহলে জলের পরিমাণ কত ছিল 3, তাহলে 3 সমান সমান কত হবে, 3 সমান সমান হয়ে যাবে 6/2 গুণ 3 সমান 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 হয়ে যাচ্ছে 2 দিয়ে এটা কাটলে 3 সমান সমান 9 লিটার। এটা হয়ে গেল আমাদের আনসার। পরের প্রশ্নে বলা আছে পিতা পুত্রের পিতা যোগ পুত্র কত 68 বছর। আচ্ছা, 8 বছর আগে পিতা যোগ পুত্র, পরীক্ষাতে এত কিছু লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য, সমান সমান কত হবে 8 বছর আগে। তাহলে পিতার বয়সের থেকেও 8 বিয়োগ হবে, পুত্রের থেকেও 8 বিয়োগ হবে, টোটাল কত বিয়োগ হচ্ছে 8 গুণ 2 সমান সমান 16, সমান সমান কত বছর হবে 8 বছর আগে 52 বছর। ঠিক আছে, এটা এখানে লিখে দিচ্ছি 52 বছর। তো 8 বছর আগে কি বলেছে, তবে এখানে আবার বলেছে পিতা ইস্টু পুত্র। পিতা ইস্টু পুত্র কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 12:1। তাহলে 4 বছর পরে বলেছে বয়সের অনুপাত কত হবে। তাহলে 8 বছরে পিতা পুত্র, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো পিতার বয়স। 8 বছর আগে পিতার বয়স কত ছিল 52 গুণ 12/13 সমান সমান 48 বছর। আর পুত্রের বয়স, পুত্র সমান সমান কত হবে, এটা যদি 48 হয় তাহলে মানে এটা কত হবে, এটা একই হবে, এটা হয়ে যাবে 4 বছর। আচ্ছা, এবার বলেছে 4 বছর পরে, মানে বর্তমান বয়সের সমষ্টি যেটা আছে, তাহলে 4 বছর পরে যদি হয় তাহলে 8 বছর আগে এটা ছিল, তাহলে 8 বছর পরে আসছে বর্তমান, তাহলে 4 বছর পরে মানে আরও 12 বছর যোগ হবে। তাহলে কত হচ্ছে যে 4 বছর পর পিতা ইস্টু পুত্র সমান সমান কত হচ্ছে 48 যোগ 12:4 যোগ 12 সমান সমান 60:16 সমান সমান কত হবে 4×15 60, 4×4=16। এটাই হলো আমাদের উত্তর। পরের প্রশ্নে দেখো কি বলা রয়েছে, বলেছে যে একটা ব্যাগের মধ্যে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কিছু মুদ্রা রয়েছে, তাদের মোট মূল্য হচ্ছে 6.5 টাকা। আর মুদ্রাগুলো কি অনুপাতে রয়েছে, 50 পয়সা যদি একটা থাকে, 25 পয়সা দুটো, আর 10 পয়সা তিনটে, এইভাবে রয়েছে। তো মোট মূল্য বলে দেওয়া আছে আর এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে সেখান থেকে যে 50 পয়সার মুদ্রা সংখ্যা ওখানে কটা ছিল, ব্যাগটার মধ্যে কটা ছিল। তাহলে একটা জিনিস দেখো,
আর সংখ্যা যদি এটাই যদি আমি ধরে নিই, যেটা অনুপাত যেটা দেওয়া আছে আমি ধরে নিলাম এত ইউনিট করেই রয়েছে মুদ্রাগুলো, তাহলে 50 পয়সা 1 ইউনিট হলে তার ভ্যালু কত হবে? ভ্যালু বা মূল্য, মূল্য কত হচ্ছে? 50 পয়সা যদি একটা হয় তাহলে মূল্য 1 ইউনিট 50 পয়সার মূল্য হলো 50 পয়সায়। আচ্ছা, 25 পয়সার মূল্য কত হবে? দুটো যদি থাকে তাহলে এটা হয়ে যাবে 25 পয়সা দুটো, মানে 25 দিয়ে 50 পয়সা এটার মূল্য। 10 পয়সা যদি তিনটে থাকে তাহলে তার মূল্য কত হবে? 10 3 30 পয়সা। আচ্ছা, আমরা এবার এই ভ্যালুগুলোকে যোগ করে দেবো। যোগ করে আমরা কত পাচ্ছি? 130 পয়সা। এটা সমান সমান কত হচ্ছে? 1.30, এত টাকা, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, যে এই নাম্বারে যদি থাকে, মানে আমরা এইটাকে যদি নাম্বার ধরে নিই ওদের, তাহলে আমরা পাচ্ছি 1.30 টাকা। কিন্তু মোট মূল্য কত বলে দেওয়া আছে? মোট মূল্য বলে দেওয়া আছে 6.50। তাহলে 1.30 ইউনিটের থেকে আমরা তাহলে এটাকে ধরে নিলাম যে এত ইউনিট আছে, এত ইউনিট বা এত একক যদি থাকে তাহলে এত, এটা মানেই হয়ে যাচ্ছে, এত ইউনিট মানেই হয়ে যাচ্ছে 6.50। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে একইভাবে 6.50 1.30 সমান সমান, তাহলে কত? যে 5 গুণ, ঠিক আছে? এটার থেকে এটা 5 গুণ আছে, তাহলে এটা সমান সমান যদি 5 গুণ হয় তাহলে 50 পয়সার কত কটা ছিল? 50 পয়সাকে আমরা 1 ইউনিট ধরেছিলাম, তাহলে 50 পয়সার সংখ্যা কত হবে? তাহলে 1 ইউনিট মানে আমরা কত পেয়েছি? 5। তাহলে 50 পয়সার সংখ্যা হবে কত হয়ে যাবে? 5টি। হয়ে গেল, এটাই আনসার। পরের প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। প্রশ্নটা খুব জটিল করে দেয়া রয়েছে, কিন্তু অঙ্কটা অতটাও জটিল নয়। যদি একটু ভালো করে ফলো করো তাহলে দেখতে হবে এই জিনিসটাই দেওয়া আছে যে আয় যদি এ ও বি এর আয় যদি 5:3 অনুপাতে থাকে এবং ব্যয় যদি 8:5:2 এই অনুপাতে থাকে, এবং বলে দেওয়া আছে যে সি এর ব্যয় 2000 টাকা, বি এর সঞ্চয় 700 টাকা, তাহলে এ এর সঞ্চয় কত? এইবার আমি এখান থেকে শুরু করছি, এই জায়গাটার থেকে। দেখো, সি এর ব্যয় বলে দেওয়া আছে 2000 টাকা, এখানে এবিসি এর ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 8:5:2। তাহলে এই 2 মানে কত? এই 2 মানে এখানে 2000, 2 ইউনিট মানে এখানে 2000, তাহলে 2 ইউনিট মানে যদি 2000 হয় তাহলে সি এর ব্যয় 2000 হলে বি এর ব্যয় কত হচ্ছে? 5000, এ এর ব্যয় হবে 8000। তাহলে আমি ব্যয়টা পেয়ে গেলাম সবার, একজনে 8000, 5000, 2000। ঠিক আছে, এটা কমপ্লিট। এবার দেখো, বলে দেওয়া আছে বি এর সঞ্চয় 700, বি এর ব্যয় 5000, সঞ্চয় 700, তাহলে বি এর আয় কত হবে? 5000-এর সাথে আমি যদি 700 যোগ করি, এত কিছু লেখার দরকার নেই, শুধু বোঝানোর জন্য আমি এত কিছু লিখছি। পরীক্ষাতে আমার শুধু আনসারটা চাইবে, আর কিচ্ছু না। 5700। এবার দেখো, বি এর আয় কত বলে দেওয়া আছে? 3 ইউনিট। এই দুটো এই অনুপাতটা থেকে আমি বলতে পারি, তা 3 ইউনিট মানে যদি 5700 হয়, 3 ইউনিট মানে যদি 5700 হয়, তাহলে এর আয় কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান সমান কত হবে? 5700 ভাগ 3 গুণ 5, 3 দিয়ে এটাকে কাটলে হবে 1900, 1900 গুণ 5 সমান সমান 5 19 95, 9500। এটা হয়ে যাচ্ছে 5 ইউনিট। এটা হয়ে গেল কত? এর আয়, তাই তো? 5 ইউনিট তো এরই আয় ছিল। তাহলে এটা যদি 9500 যদি এর আয় হয়, এর ব্যয় কত ছিল? 8000, এর ব্যয় হলো 8000, তাহলে এর সঞ্চয় কত হবে? এর সঞ্চয় হয়ে যাবে, এখানে লিখছি না, এদিকে লিখে দিই। এর সঞ্চয় কত হবে? 9500 বিয়োগ 8000 সমান সমান কত? 1500 টাকা।
একদম সহজ অঙ্ক। পরের প্রশ্নে দেখতে পাচ্ছি বলে দেওয়া আছে a এর 2/3 অংশ সমান সমান হবে b এর 75% সমান সমান হবে c এর 1.5 অংশ। তাহলে a is to b is to c সমান সমান কত হবে? তো এখান থেকে আমি এটা বের করে নিচ্ছি a 2/3 অংশ, তাহলে a গুণ 2/3 সমান সমান b গুণ 75/100, 75% মানে এটাই, c গুণ হয়ে যাবে 15/10, দশমিকটা তুলে দিলাম, নিচে 10 চলে আসলো। এটা সমান সমান কত হচ্ছে 2/3a সমান সমান, এটা 25 দিয়ে কাটলে 3 4, তাহলে 3/4b সমান সমান c এর জন্য এটা হয়ে যাবে 5 দিয়ে কাটলে 3 2 3/2 c। ঠিক আছে, এখান থেকে আমরা যখন a is to b is to c যখন বের করব তখন কি করব? শর্টকাট নিয়ম হবে, যখন a এর সময়টাতে আমি এটাকে বন্ধ করে দেবো, তা b এর এখানে b এর সাথে যেটা আছে সংখ্যাগুলো, এই সংখ্যা দুটোই গুণ করব। ঠিক আছে, b না b এর সাথে, b আর c এর সাথে যে সংখ্যা দুটো আছে ওই দুটোই গুণ করে দেবো a এর জন্য। তাহলে কত কত হচ্ছে 3/4 গুণ 3/2 অনুপাত b এর জন্য কি করব? b এর জন্য একইভাবে bটাকে বন্ধ করে দেবো, তাহলে থাকলো 2/3 আর 3/2, এই দুটোকে গুণ করব, 2/3 গুণ এখানে 3/2। একইভাবে c এর জন্য কি করব? cটাকে বন্ধ করে দেবো, তারপরে পড়ে থাকলো 3/4 আর 2/3, কত পড়ে থাকলো 2/3 গুণ 3/4। আচ্ছা, এবার কি করব? এবার এগুলোকে গুণ করে দেবো, যেটা উত্তর আসবে ওটাই a is to b is to c। তাহলে 3 3 9 8 is to, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, কত হবে 1 হয়ে যাবে, is to হয়ে যাবে, এটা এটা কেটে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা যাচ্ছে 1/2। আচ্ছা, আমরা এবার এটা কি করব? নিচে হরের লসাগু কত আছে? এটা 8 আছে, এটা 2 আছে, লসাগু হয়ে যাবে 8, তাহলে 8 দিয়ে সবগুলোই গুণ করে দিচ্ছি, তাহলে আমার কি হবে? তাহলে ভগ্নাংশটা থাকছে না। ঠিক আছে, 9/8 সমান সমান অনুপাত 1 গুণ 8 অনুপাত 1/2 গুণ 8, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো 9 অনুপাত 8 অনুপাত, এটা এটা কেটে যাবে, হয়ে যাবে 4। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরের প্রশ্নে দেখো বলা রয়েছে একই রকম এই জল আর দুধের মিশ্রণের অঙ্ক। দুটো পাত্র রয়েছে, সেখানে প্রথম পাত্রে জল ও দুধের মিশ্রণের অনুপাত 1:2, আর দ্বিতীয় পাত্রের মিশ্রণে জল ও দুধের অনুপাত 2:5। এবার আবার বলে দিয়েছে যে এই দুটোকে মিলিয়ে মিশ্রণ 3 তৈরি করা হবে, যেখানে মিশ্রণ 1 যদি 1 ভাগ হয়, মিশ্রণ 2 এর পরিমাণ হবে 4 ভাগ। তাহলে এই অনুপাতে মিশিয়ে আমি মিশ্রণ 3 তৈরি করব। তো এই মিশ্রণটাতে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেখানে জল ও দুধের অনুপাতটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা বের করতে গেলে শর্টকাট এখানে তেমন নেই, এটাকে বড় ডেসক্রিপটিভ করতে, কিন্তু তারও একটা যদি শর্টকাট যদি ভাবি তাহলে এভাবে করা যেতে পারে যে এখান থেকে আমি যে কোনো একটা ধরে নিলাম, যে এখান থেকে দুধের অনুপাত ধরলাম,
তো এখান থেকে আমি জল কতটা পাবো, জল পেয়ে যাব 1/3 অংশ। টোটালটা যদি 3 অংশ যদি হয়, 1 আর 2 টোটাল কত হচ্ছে 3 অংশ, তো জল পেয়ে যাব 3 অংশ, দুধ পেয়ে যাব 2/3 অংশ। মিক্সচার 2তে জল পাবো 2 টোটালটা হলো 7, তাহলে 2/7 অংশ, আর দুধ পেয়ে যাব 5/7 অংশ। মিক্সচার 3তে কি আছে, 1 ভাগ আছে এটা, আর 2 ভাগ আছে, 4 ভাগ আছে এটা। তাহলে মিক্সচার 3তে জলের পরিমাণটা ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে এই জিনিসটা দেখবে। যদি 1 ভাগ যদি আমি এটা যদি নিই, তাহলে এখানে যেটা আছে এই পরিমাণটাই আসবে পুরোটা, ধরলাম 1/3 অংশ অনুপাত যদি হয়, তার সাথে যোগ হবে 4 ভাগ নিলাম এটা, তো 4 ভাগ যদি এটা যদি নিই, তাহলে এখানে টোটাল এখানে যেটা আছে তাকে আমি 4 দিয়ে গুণ করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু 4 ভাগ বলেছে তাই আমি 4 দিয়ে গুণ করব। 1 ভাগকে ধরে নিয়েছি এটা, তাহলে 4 ভাগ কত হবে, 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2/7, এটাকে যদি 4 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 8/7। আচ্ছা, একইভাবে এখানে দুধ এটা 1 অংশ নিয়েছে, তাহলে 1 অংশ মানে যদি এটা হয়, তাহলে মিক্সচার 2 এর 4 অংশ, তাহলে 4 অংশ মানে এটা যদি 1 অংশ হয় তাহলে 4 অংশ কত হবে, নাকি 5/7 গুণ 4। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, নিচে লসাগু হয়ে যাবে 21, 7 যোগ এখানে 2 4 8, এটা 8 হবে, আর এখান থেকে 3, 8 আর 3 হয়ে যাবে 24, অনুপাত এটা হয়ে যাবে এখানে 21 লসাগু, 14 যোগ 20 আর 3 এ 60 সমান সমান এটা হয়ে যাবে 31/21 রেশিও 74/21। তাহলে 21 ক্যান্সেল হয়ে যাবে, একই সংখ্যা থাকলে অনুপাতের দুই দিকে একই সংখ্যা থাকলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে অনুপাতটা হবে 31/74। এটা হয়ে যাবে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত। আসছি পরের প্রশ্নে। বলা আছে লক্ষণ ও গোপাল দুজনের বেতন 1 বছর পূর্বে, তাদের বেতনের অনুপাত দেয়া আছে 3:5, আর তারপরে বলা আছে যে প্রত্যেকের আলাদা আলাদা করে যদি বেতনের অনুপাত ধরি, যে প্রত্যেকের গত বছর এবং এই বছরের বর্তমান বছরের বেতনের অনুপাত আছে 2:3 লক্ষণের আর 4:5 গোপালের। মানে লক্ষণের গত বছর এবং এই বছরের বেতনের অনুপাত 2:3, গোপালের গত বছর এবং এই বছরের বেতনের অনুপাত 4:5। আর গত বছরে লক্ষণের বেতন আর গোপালের বেতনের অনুপাত ছিল 3:5। এখানে দুটো আলাদা আলাদা জিনিস দেওয়া আছে, তো এখান থেকে আমার বের করতে হবে গোপালের বর্তমান বেতন কত। তার জন্য আমাকে একটা জিনিস বলে দেওয়া আছে যে লক্ষণ ও গোপালের বর্তমান বেতনের যে মূল্য, মোট মূল্যটা হলো 4,300 টাকা। সেখান থেকে আমাকে এই হিন্স থেকে বের করতে হবে গোপালের বর্তমান বেতন কত। তো এটা কি করে বের করা যায়, এটাকে ডেসক্রিপটিভ করা যায় বড় করে, কিন্তু আমরা শর্টকাট বলেছি, এখানে আমরা শর্টকাট শিখবো খুব কম সময়ের মধ্যে। কি করব দেখো, এখানে বিগত বছরের লক্ষণের বেতন কত আছে, এখানে 2 একক, আর বর্তমান বছরের 3 একক। গোপালের বিগত বছরের বেতনের কত, এখান থেকে আমি যদি ধরি অনুপাত থেকে ধরলে 4 এককটা হলো গোপালের বর্তমান বিগত বছরের বেতন, তাই তো 4 একক, আর এখানে লক্ষণের হলো 2 একক বিগত বছরের বেতন। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, বিগত বছরের দুইজনের বেতনের অনুপাত 3:5। তাহলে এখানে 2 এককটাই কি, এখানে 3, তাই তো এইখানে যে বেতনটা, এই বেতনটাই তো এই বেতনটা, আর এই বেতনটাই তো এই বেতনটা। তাহলে এই 2 মানেই হচ্ছে 2 একক মানেই হলো এখানকার 3 একক, আর এখানকার 4 একক মানেই হচ্ছে এখানকার 5 একক, তাই তো। তাহলে 2 একক মানে যদি 3 একক হয়, ঠিক আছে, আর এখানকার 4 একক মানে যদি 5 একক হয়, একটু ভালো করে দেখবে, একটুখানি বুঝে গেলেই ব্যাস, এই জায়গাটুকু বুঝে গেলে পুরো অঙ্কটা এমনি হয়ে যাবে। তাই দেখো, এটা তো গত বছরের ছিল, আর আমার এখানে কি বর্তমান বছরের দেয়া আছে মোট রাশিটা,
তাহলে এটা হলো গত বছরটা আমি বের করলাম, 2 একক মানে 3 একক। বা বর্তমান বছরের কি আছে, বর্তমান বছরের এককটা কি আছে, 3 এককটা, এই সংখ্যাটা, এই সাংখ্যমানটা বর্তমান বছরের, এখানে বর্তমান বছরের সাংখ্যমান কত, 5। তাহলে 2 একক মানে যদি 3 হয়, তাহলে এই 3 একক মানে কত হবে, 3 সমান সমান হয়ে যাচ্ছে আমার 3/2 গুণ 3। কোনো সমস্যা নেই আশা করি। এখান থেকে এটা সমান কি পাবো, 9/2। আচ্ছা, একইভাবে এখানে 4 একক মানে পেলাম 5, তাহলে এই 5 মানে কত হবে, 5 হয়ে যাবে 5/4 গুণ এই 5, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে এটা 25/4। এখানে যেহেতু হরে 4 আছে, এটাকে হরে 4 করে দিচ্ছি, কি হবে, উপরে নিচে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হরে 4 হয়ে যাচ্ছে, 2 2 4, 9 2 18। আচ্ছা, এবার তাহলে দুইজনের, তাহলে আমি বর্তমান বছরের যদি আমি অনুপাত যদি বের করি এখান থেকে, মানে এই এটার থেকে চিন্তা করে যে বর্তমান বছরে দুইজনের বেতনের অনুপাত, তাহলে কত হচ্ছে, বর্তমান বেতনের অনুপাত কার কার, লক্ষণ শর্টে ল লিখলাম, অনুপাত গোপাল, কত হবে, 18/25, তাই তো? 4 4 ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো, এই যে 18 আর 25, এটা হয়ে গেল ওদের অনুপাত। আচ্ছা, এই অনুপাতের সাংখ্যমান দুটো যোগফল কত আসছে, দেখো তো ভালো করে, এই দুটো যোগফল আসছে 43 করে, দেখো তাই আসছে। এবার এদের বেতনের যে যোগফল, লক্ষণ আর গোপালের বেতনের, তাহলে আমি যোগফল কত পেলাম, 43 ইউনিট, মানে অনুপাত থেকে আমি পেয়ে যাচ্ছি অনুপাতের যোগফল হলো এত ইউনিট। তাহলে এই 43 ইউনিট মানে কি, এখানে যে 4300 লেখা আছে, এই 43 ইউনিট মানেই হলো এখানকার 4300, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে এই 43 ইউনিট এটা সমান কত হবে, 4300। তাহলে 43 ইউনিট যে 4300, এখানে গোপালের কোনটা, গোপালের হলো এটা 25, তাহলে 25 ইউনিট মানে কত হবে, 43 ইউনিট মানে 4300, তার মানে 43 এর সাথে 100 গুণ হয়েছে, তাহলে 25 ইউনিট মানে কত হয়, 2500, তাই তো? 25 এর সাথে 100 গুণ হবে, তাহলে গোপালের বর্তমান বেতন কত হবে, 2500। হয়ে গেল, তাহলে এটা आंसर। পরের অঙ্কটা একটু ভালো করে দেখবেন। বলা আছে যে লিকুইড এ আর লিকুইড বি এর একটা মিক্সচার রয়েছে, মিশ্রণ রয়েছে দুটো তরলের, একটা এ আর বি, দুটো তরলের মিশ্রণে অনুপাত আছে 7:5। এই অনুপাতে দুটো তরল এ আর বি, দুটো তরল মিশ্রিত আছে। এবার এই মিশ্রণটা থেকে 9 লিটার তরল তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার পরে কি করেছে, ওখানে 9 লিটার শুধু তরল বিটাকে যোগ করেছে মিশ্রণ থেকে। 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে বাকি যেটুকু মিশ্রণ থাকলো সেখানে আবার 9 লিটার তরল বি যোগ করা হলো। তারপরে নতুন যে অনুপাতটা হলো তরল এ আর তরল বির ওই মিশ্রণে, নতুন মিশ্রণে, তো সেখানে তাদের অনুপাতটা হলো 7:9। এবার আমাদেরকে বের করতে হবে যে প্রাথমিকভাবে একদম প্রথমে ওখানে কতটা বি তরল ছিল, তরল বি ছিল। তো আমরা এই জায়গাটাতে একটা জিনিস দেখো কি হয়েছে, 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, 9 লিটার মিক্সচার পুরোটা তুলে নেওয়া হয়ে গেছে, আর 9 লিটার কি লিকুইড বি যোগ করা হয়েছে। আমরা যেহেতু শর্টকাটে এটা করতে চাইবো, এটাকে ডেসক্রিপটিভ করলে অনেক বড় হয়, আর একটা সূত্র আছে, আবার একটা নতুন করে একটা সূত্র মনে রাখা এটা অনেক চাপের ব্যাপার হয়ে যাবে। তো তার জন্য আমি শর্টকাটে যদি চিন্তা করি, তাহলে দেখো সেখান থেকে 9 লিটার মিশ্রণ যদি আমি তুলেও নিই, তাও কি আমার বাকি যেটুকু মিশ্রণ থাকলো সেখানে লিকুইড এ আর লিকুইড বি এর অনুপাত কি হবে, এটাই হবে। এটা তো আর পাল্টাবে না। আমি মিশ্রণ তো তুলে নিয়েছি, আমি তো কোনো একটা তো সিঙ্গেল তো কোনো একটা তুলে নিই, আমি পুরো টোটালটাই তুলেছি, মানে যেটা তুলেছি 9 লিটার সেখানে যেটা আছে মানে দুটো এই অনুপাতেই আছে, আর বাকি যেটুকু পড়ে থাকলো সেখানেও এই অনুপাতেই থাকলো পাত্রে।
এবার এই অনুপাতের মধ্যেই আমি আবার কি যোগ করলাম, 9 লিটার লিকুইড বি যোগ করলাম, তাই তো। তা 9 লিটার লিকুইড বি যখন যোগ করে দিলাম তখন আমার কি হলো, নতুন যে অনুপাতটা হলো সেটা হয়ে গেল 7:9, তাই তো। তার মানে আমার কি লিকুইড এ এর কোনো পার্থক্য হয়নি পরিমাণের, কারণ এটাকে তো আমি যোগ করিনি, কাজে এর পরিমাণে কোনো পার্থক্য হয়নি। এখানেও অনুপাত 7 আছে, এখানেও 7 আছে। পার্থক্য কোথায় আছে, এই জায়গাটাতে পার্থক্য হয়েছে 5 আর 9। তাহলে এখানে আমি পার্থক্য কত দেখতে পাচ্ছি, কত ইউনিটের, 4 ইউনিটের এখানে পার্থক্য আছে। তা 4 ইউনিটের পার্থক্য কেন হয়েছে, 9 লিটার মিশ্রণ যোগ করা হয়েছে, 9 লিটার লিকুইড বি যোগ করা হয়েছে, ওর জন্য 4 ইউনিটের পার্থক্য হয়েছে। তাহলে 4 ইউনিট মানে কি হচ্ছে, 4 ইউনিট মানে হয়ে গেল 9 লিটার। আচ্ছা, তাহলে 4 ইউনিট মানে যদি 9 লিটার হয়, তাহলে এখানে এই টোটালটা কত ইউনিট আছে, টোটালটা আছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিট মানে কত হবে, সরি আমার 12 ইউনিটের তো দরকার নেই, এখানে কত আছে, এখানে হলো লিকুইড বি এর পরিমাণ জানতে চেয়েছে। তাহলে লিকুইড বি আছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে হয়ে যাবে 9/4 গুণ 5 এত লিটার সমান সমান 45/4 লিটার। এটা কখন ছিল 45/4 লিটার, এটা 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে যে বাকিটুকু যে লিকুইড আছে সেখানে লিকুইড বি এর পরিমাণ, লিকুইড বি এর পরিমাণ ওটাতে 9 লিটার তুলে নেওয়ার পর 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর, এটাই বোঝানোর জন্য লিখছি, এত কিছু লিখতে হবে না, এটা নিজেরা শুধু মাথার মধ্যে রেখে দিলেই হবে। 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর লিকুইড বি এর পরিমাণ হলো এটা। আচ্ছা, তাহলে বাকি যে 9 লিটার মিশ্রণ যে তুলে নিয়েছি তার মধ্যে কতটা ছিল, 9 লিটার মিশ্রণের মধ্যে বাকি, তাহলে 9 লিটার মিশ্রণে ওই 9 লিটার মিশ্রণে লিকুইড বি এর পরিমাণ কত হবে, 9 লিটার মিশ্রণে লিকুইড বি কতটা, এখান থেকে আমি অনুপাতের ভাগার ওখান থেকে বের করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 5/12, তাই তো। বি এর জন্য অনুপাত আছে 5 আর পুরোটা এখানে অনুপাতের যোগফল। তাহলে 9 লিটার গুণ এই যে 5 হলো আর প্রতীক ভাগার 5/12, যেটা আমরা ওই একদম প্রথমে শিখেছিলাম যে কোন একটা মিশ্রণের টোটাল পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে মিশ্রণের প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, যে দুটো লিকুইড দিয়ে তৈরি হয়েছে মিশ্রণটা, সেটার পরিমাণ বের করার আমরা এই ফর্মুলায় শিখেছিলাম। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 45/12, বা কাটাকাটি করে দিতে পারি, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, 3 5 15/4, 15/4 লিটার, তাই তো। তাহলে ওই 9 লিটার মিশ্রণ যেটা তুলে নেওয়া হয়ে গেছিল সেখানে লিকুইড বি এর পরিমাণ ছিল 15/4 লিটার, আর বাকি যেটা ছিল পাত্রে প্রথমে সেখানকার পরিমাণ কত পেয়েছি, সেখানে লিকুইড বি এর পরিমাণ পেলাম 45/4। তাহলে একদম প্রথমে প্রাথমিক মিশ্রণে লিকুইড বি কতটা হবে, 45/4 এটা যোগ 15/4 এত লিটার, তাই তো। এত লিটার যদি হয় তাহলে কত হবে, দুটোরই হরে সেম একই সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, শুধু লবটাকে আমরা এমনি যোগ করে দিই, হরের এই সংখ্যাটা, মানে এটাকে আর কোনো লসাগু নিতে হবে না, এটা শর্টকাট যোগ। তাহলে এটা সমান হয়ে যাবে, আমরা উপরের দুটোকে যোগ করে দিলাম, 45 আর 15 60। যেহেতু হরগুলো একই আছে ওর জন্য আমরা লবগুলোকে যোগ করে দিয়ে নিচে ওই হরটাকে বসিয়ে দিলে এটাই হবে, করে দেখো তো এটাই আসবে। আচ্ছা, সমান সমান 15 লিটার। এটা হলো লিকুইড বি এর পরিমাণ, একদম প্রাথমিকভাবে একদম প্রথমে ছিল এই পরিমাণ লিকুইড বি ছিল 9 লিটার লিকুইড বি যোগ করার আগে। তো বন্ধুরা, পরের প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা যদি আউটলাইনের মাধ্যমে যদি বোঝাই, তাহলে বলেছে পি ও কিউ দুটো বিন্দু, তো একই সময়ে এ পি থেকে কিউ এর দিকে যাত্রা করেছে, বি কিউ থেকে পি এর দিকে যাত্রা করেছে। আচ্ছা, এবং
আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে ওরা দুজন একটা জায়গাতে মিলিত হয়েছে। ধরলাম এই পুরো পথের মধ্যে এটা একটা আর একটা পয়েন্ট, এই পয়েন্টে ওরা একই সময় মানে উল্টো দিকে যাত্রার সময় একই জায়গায় মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে বাকি যে পথটুকু রয়েছে সেটা এ অতিক্রম করেছে 4 ঘন্টায় আর বি অতিক্রম করেছে 9 ঘন্টায়। বাকি পথটুকু মানে মিলিত হওয়ার পরে এইদিকে এতটা যে পথ আছে এটা বি গেছে 9 ঘন্টায়, আর এদিকে এতটা যে পথ আছে ওটা গেছে এ 4 ঘন্টায়। কিন্তু তার আগের পথটুকু, এর আগের যে এই পথটুকু রয়েছে, এই পথটুকু আর এই পথটুকু, এই পথটুকু কে অতিক্রম করেছে এ, আর এই পথটুকু কে অতিক্রম করেছে বি। এই পথটুকু অতিক্রম করতে দুজনের একই সময় লেগেছে, কিন্তু বাকি যে পথটুকু রয়েছে সেটা অতিক্রম করতে একজনের লেগেছে 4 ঘন্টা, একজনের লেগেছে 9 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমাদের বের করতে হবে যে এ আর বি এর গতিবেগের অনুপাত কত। তো এই ক্ষেত্রে আমাদের কাছে সেম কি রয়েছে যে এই পথটা আর এই পথটা, যেটা কিনা এ কভার করেছে আর এটা যেটা কিনা বি কভার করে ফেলেছে, সেটা এই দুটোর সময় যেহেতু সেম রয়েছে, তাহলে আমরা এই জায়গাটা থেকেই বের করব একটা জিনিস যে 4 ঘন্টায় ধরলাম এ এর গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা আর বি এর গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা যদি নিই তাহলে এই পথটুকু যেটা বি গেছে কতক্ষণে 9 ঘন্টায়, তাহলে বি 9 ঘন্টায় কতটুকু যাবে, বি 9 ঘন্টায় 9 আওয়ার্সে কতটা যাবে, 9y কিলোমিটার, যদি y কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যদি যায়। আর এ 4 ঘন্টায় কতটুকু যাবে, 4 আওয়ার্সে যায় 4x কিলোমিটার, তাই তো। এবার এই যে পথটুকু যেটা কিনা 4x কিলোমিটার এ গেছে, এই পথটুকুই তো বি গেছিল কতক্ষণে, মানে বি যেই সময় গেছিল, আর এই পথটুকু মানে এই 9y কিলোমিটার যেটা পথটা রয়েছে সেই পথটা এ যতক্ষণে গেছে, এই দুটো সময় তো সেম। তাহলে এই পথটা হলো কতটা, 4x কিলোমিটার, আর এই পথটা কতটা হবে, এই পথটা হলো 9y কিলোমিটার। আচ্ছা, 9y কিলোমিটার আর 4x কিলোমিটার, তা টোটাল যদি পথটা যদি আমরা ধরি তাহলে কতটা হচ্ছে 9y প্লাস 4x কিলোমিটার। আচ্ছা, এবার আমি এখান থেকে উল্টো জিনিসটা বের করব, এই 4x কিলোমিটার যেতে বি এর কতক্ষণ সময় লাগবে, বি 4x কিলোমিটার যায় কতক্ষণে, বি এর গতিবেগ কত, y কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমি 4x কে যদি y দিয়ে ভাগ করে দিই 4x বাই y, তাহলে এইটা যেটা সময়টা হবে এত ঘন্টা সময়ে কি হচ্ছে বি 4x কিলোমিটার যাচ্ছে। কি হবে এ এই 9y কিলোমিটারটা, এটা তো পরে বি গেছে, তো আগে কে কভার করেছে, এ কভার করেছে, তাহলে এ 9y কিলোমিটারটা কতক্ষণে যায় কতক্ষণে, 9y, আর এর গতিবেগ কত x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এত ঘন্টায়। আচ্ছা, প্রশ্নানুযায়ী এই সময়টা আর এই সময়টা, এই দুটো সময় কি সেম আছে, তাহলে এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে 4x বাই y ইকুয়ালস টু 9y বাই x। আচ্ছা, এখান থেকে এটা ক্রস গুণ হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, এটা হয়ে যাবে 9y স্কোয়ার, তাহলে এখান থেকে x স্কোয়ার অনুপাত y স্কোয়ার আমরা কি পেয়ে যাব, 9 অনুপাত 4 সমান সমান 3 অনুপাত 2। সরি, এটাকে একবারে লিখে দিচ্ছি যে বর্গমূল করে x is to y সমান সমান 3 is to 2। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। এটা যেহেতু একটা জায়গায় মিট করে বলা আছে, যে একটা জায়গায় মিট করার পরে ওরা কতক্ষণ সময়ে পরে অতিক্রম করেছে সেটার অনুপাতটা দেওয়া আছে, ওই সময়টা বলে দেওয়া আছে যে একটা 4 ঘন্টা একটা 9 ঘন্টায়, সেই জন্য
এটাই শর্টকাটে যদি করতে হয় তাহলে আমরা কি করব, যে রুট করে দেব। মানে নর্মালি আমরা কি করি, নর্মালি যদি বলে দেয় যে এ থেকে বি, এতে পি থেকে কিউ, এ যেতে লেগেছে 4 ঘন্টা আর বি এর যেতে লেগেছে একই ডিস্টেন্স, একই দিকে বা উল্টো দিকে 9 ঘন্টা, তাহলে সময় অনুপাতটা কত আসছে, তাহলে সময় অনুপাত আসতো 4:9। সেই ক্ষেত্রে এটা হতো সময় অনুপাত, তাহলে গতিবেগের অনুপাত কি হতো, গতির অনুপাত হয়ে যেত জাস্ট উল্টোটা, এটাকে আমি রিভার্স করে দিতাম 9:4, এটা হয়ে যেত আমার গতিবেগের অনুপাত। এটা নর্মাল ক্ষেত্রে। এটা নর্মাল যদি একই দিকে বা বিপরীত দিকে পুরো ডিস্টেন্স যেত, পুরো দূরত্ব যেত, তাহলে আমার সময়ের অনুপাত যেটা দেওয়া থাকবে গতিবেগের অনুপাত ঠিক উল্টোটা হতো। কিন্তু এই ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্বের পরে ওদের একটা সময় অনুপাত দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া থাকবে একইভাবে গতিবেগের অনুপাত যেটা আসবে সেটাকে আমি কি করে দেবো, রুট করে দেবো, বর্গমূল। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হবে এটা একটা রুলস, আর এই ক্ষেত্রে এটা আরেকটা রুলস হবে। এই ক্ষেত্রে কি হয়ে যাবে, যেটা আমার গতি আছে তাহলে এই ক্ষেত্রে গতির অনুপাত হবে সমান হয়ে যাবে বর্গমূল 9 আর বর্গমূল 4। মানে আমার এটা যেটা আসতো সেটাকে আমি বর্গমূল করে দিলে আমি এই ক্ষেত্রে পেয়ে যাব 3:2। বন্ধুরা, পরের অঙ্কে দেখো বলে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া আছে 3:5। বলে যে প্রতি সংখ্যা থেকে আমি যদি 9 করে বিয়োগ করি তাহলে নতুন যে অনুপাতটা হবে, নতুন যে সংখ্যাগুলি তৈরি হবে তাদের অনুপাত হয়ে যাবে 12:23। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ছোট নাম্বারটা বের করতে বলেছে। তো আমি এখানে দেখো প্রত্যেকটা 4টে অপশনই লিখে রেখেছি। কেন লিখেছি বলছি, এই অঙ্কটাকে আমরা ডেসক্রিপটিভে ধরে নিয়ে করতে পারি যে একটা 3x হলে একটা 5x হলে সেখান থেকে আমরা প্রত্যেকটা থেকে 3x থেকে 9 বিয়োগ করলে পাবো 12y ধরলাম, আর 5x থেকে 9 বিয়োগ করলে 23y। এটা আমরা পেতে পারি, এটা ডেসক্রিপটিভে এভাবে করতে পারি। কিন্তু আমরা শর্টকাটে পরীক্ষাতে অল্প সময় কীভাবে করব সেটা করার জন্য আমরা দেখো আমাদের কাছে ছোট সংখ্যা জানতে চেয়েছে, তো আমরা অনুপাত থেকে বলতে পারি যে ছোট সংখ্যা যেটা হবে তার অনুপাত নিশ্চয়ই 3 হবে, 5 হবে না, এটা হবে না, তাই তো, এটাই হবে। তাহলে ছোট সংখ্যা অনুপাত যদি 3 যদি হয় তাহলে নিশ্চয়ই যেটা ছোট সংখ্যা হবে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা এইখানে দেখো অপশনগুলো সবগুলো দেখো, এখানে এটা 3 দিয়ে বিভাজ্য হবে, এটা 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 49 3 দিয়ে বিভাজ্য নয়, 55 3 দিয়ে বিভাজ্য নয়। বিভাজ্যতার সূত্র জানি, সংখ্যা দুটোকে যোগ করে 3 দিয়ে যদি সেটা 3-এর যদি গুণিত হয় তাহলে ওটা 3 দিয়ে বিভাজ্য। যাই হোক, তো এই দুটো অপশন আমাদের হচ্ছে না, তাহলে এই দুটোকে আমি মুছে দিলাম, সি আর ডি তাহলে আমার থাকছে না, তা বাকি করে থাকলো এ আর বি। এবার দেখো যদি ছোট সংখ্যা যদি এ যদি হয় তাহলে 27-এর থেকে ছোট সংখ্যা থেকে কি করতে হচ্ছে, ছোট সংখ্যাটা আমি কখন পাচ্ছি, ছোট সংখ্যা থেকে 9 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হলো ছোট সংখ্যা 27 হলে বড় সংখ্যা কত হবে, ছোট সংখ্যা যদি 27 হয় তাহলে ছোট এটা, তাহলে বড় কত হবে, বড় হয়ে যাবে 9 3 27, তাহলে 9 5 45, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ যদি করি 9 করে তাহলে আমি কি পাচ্ছি, এখানে পেয়ে যাবো 18, পরবর্তীতে ছোট পেয়ে যাবে 18, আর বড়টা কত পাবো, এখান থেকে যদি 9 বিয়োগ করি তাহলে পাবো 36। তার মানে আমার এটা হচ্ছে না, 2:1 হচ্ছে না এটা, তাই তো। আমার কত আছে 12:23। আর কি কিছু করার দরকার আছে, তাহলে এটাই হবে আনসার। যখন নান অফ দিস যখন নেই তাহলে আনসার আমার কি হবে, এটা, তাহলে এটা আমার হচ্ছে না, তাহলে আনসার কি, আনসার 33, এটাই অপশন বি। তাহলে আমরা এটা কি করলাম, আমরা এটা করলাম যে আনসার চেকের মাধ্যমে আমরা এই উত্তরটাকে বের করলাম। এছাড়া যদি
কারো ইচ্ছা হয়তো ডেসক্রিপটিভও করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাতে সময় খুব বেশি নষ্ট হয়। তো আমরা কম সময়ের মধ্যে যদি করতে চাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আনসার টেস্টও করে নিতে পারি। পরের প্রশ্নে দেখো, বলে দেওয়া আছে দুজনের আয়ের অনুপাত 5:3, ব্যয়ের অনুপাত 9:5, সঞ্চয় প্রত্যেকের যদি 2000 টাকা, আর প্রথম জনের 2000, পরের জন্য যদি 1500 টাকা হয়, তাহলে প্রত্যেকের ব্যয় কত হবে। তো সেটা যদি বের করতে বলেছে, তো এটাকে আমরা ধরে নিয়ে বের করতে পারবো, কিন্তু ব্যাপারটা অনেক জটিল হয়ে যাবে। আমরা ব্যয়কে ধরবো, তার সাথে সঞ্চয়কে যোগ করে দিলে আয় পাবো। তো সেখান থেকে আমরা কি বলে সমাধানের মাধ্যমে আমরা বের করতে পারি, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো এই জন্য আমরা এই ক্ষেত্রেও একইভাবে অপশন টেস্ট করব। তো অপশন টেস্ট করার সময় প্রথম যেটা অপশন আছে সেটাকে করে দেখছি। তো দেখো, এটা যদি ব্যয় যদি হয় তাহলে সঞ্চয়, তার সাথে আমি সঞ্চয়কে যোগ করে দিই, তাহলে আয় পাবো। তাহলে এর সাথে সঞ্চয় কত, 2000 ছিল, এর সাথে সঞ্চয় ছিল 1500, যোগ করে দিলাম 0, 5, 7, 5, 12, 3, 1, 4, 5, এটা 0, 5, 7, 8। আচ্ছা, এবার এই দুটোর যদি অনুপাত যদি করি তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে 875 অনুপাত 525। এটাকে আমি কেটে দিচ্ছি 25 দিয়ে। 25 দিয়ে কাটলে কত হবে, 3 25 75, 12 5 25 125, 25 দুগুণে 50, 25 একে 25, 7 5 35, 7 3 21। তাহলে আমি আয় পেয়ে যাচ্ছি 5:3। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এটার সাথে মিলে গেল, তার মানে এটা আমার হচ্ছে, অপশন এটা হয়ে যাচ্ছে। এবার অপশন বি, সি, ডি এগুলোর পড়ার দরকার নেই, তাও যদি বাই চান্স অপশনে না মিলে তাহলে অপশন বিতে যেতে হবে। সেখানে গিয়ে আমরা দেখবো এটা একইভাবে ওখানে আসবে কি আসবে না। আশা করি কোনোটাতেই বাকি আসবে না, মিলবে না, কারণ 10,000 যেটা আছে, 10,000 আরও 3,500 যেগুলো নাম্বারগুলো আছে অপশন বি, সি, ডি, এগুলো একটা তো আমি এই অনুপাতটা কোনোভাবেই পাবো না। তো আমার এটাই হবে উত্তর। এটাকে আমি যদি সমাধানের মাধ্যমে বের করতাম তো অনেকটাই বড় ক্যালকুলেশন চলে আসতো। তার থেকে আমার মনে হয় এটা অনেক সহজ হয়ে যাবে অপশন টেস্ট করাটা এই ক্ষেত্রে। তাই এই ছিল আজকের আমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের শর্টকাট ট্রিক্সের অঙ্কগুলি। বিগত বিভিন্ন পরীক্ষার নির্বাচিত প্রশ্নাবলীর ওপরে তাদের সমাধানের জন্য কী ধরনের ট্রিক্স তোমরা পরীক্ষাতে ইউজ করবে তা নিয়ে আজকে আমাদের এই ক্লাস ছিল। আশা করি এর বাইরে কোনো রকম কোশ্চেন পরীক্ষাতে আসবে না, তাই খুব ভালো মতো এগুলোকে তোমরা প্র্যাকটিস করো এবং যে কোনো প্রশ্নের খুব কম সময়ে উত্তর দাও।